স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে। আপনাদের সাথে আছি আমি নজরানা চৌধুরী। দর্শক, গতকাল সংঘর্ষের জের ধরে ৩ জন নিহত হওয়ার পর আজও পার্বত্য জেলা খাগড়াছড়ির অবস্থা থমথমে। ১৪৪ ধারা বলবৎ আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আজ এই প্রসঙ্গে বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্যই প্রতিবেশী একটি দেশ এবং পতিত ফ্যাসিস্ট শক্তি এই ঘটনা ঘটিয়েছে। বিএনপির কেন্দ্রীয় ২ জন নেতাও ফ্যাসিস্টদের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। এসব বিষয়ে আলোচনা করতে আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। আপনাকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। দুঃখিত, এম হুমায়ুন কবির। তো স্যার, আপনি আমাদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টার কালকের ঘটনা, আজকেই হঠাৎ করে এরকম একটি স্টেটমেন্ট দিলেন, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। এবং আপনি যেহেতু ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে কাজ করেন, তো আপনার কাছে সেজন্যই জানতে চাচ্ছি যে আসলেই এত দ্রুত এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার নিশ্চয়ই কোনো কারণ আছে। আসলেই কি কোনো মদত আছে নাকি না এরকম? শুনছিলাম, আমিও সেটা শুনছিলাম এবং সেটা আমার কাছে একটু মনে হলো যে খুব একটু তাড়াতাড়ি হয়ে গেল। কারণ এই ধরনের ঘটনা ঘটলে যেটা হয়, প্রথমে একটা ইনভেস্টিগেশন করা হয় যে এর কারণটা কী এবং কেন হলো, এবং সেটা সমাধানের জন্যে সংশ্লিষ্ট পক্ষ যারা আছে তাদেরকে নিয়ে বসে একটা সমাধান খুঁজে বের করার চেষ্টা করা হয়। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বললেন এবং আপনি যেমনটা বলছিলেন ২ একজন রাজনৈতিক নেতৃবৃন্দ, এটা আমার কাছে যেটা মনে হয় যে এখানে এখনকার বাস্তবতায় কিন্তু এই ধরনের বক্তব্যটা জনমনে গ্রহণযোগ্যতা একটু বেশি পায়। এবং ২-৩টা বিষয়, একটা হচ্ছে দুর্গাপূজা সামনে আসছে, কাজে খুব সহজেই জিনিসটার সাথে এক ধরনের আপনি যদি বলেন বক্তব্য জুড়ে দেওয়া যায়। আমাদের সাথে যেহেতু প্রতিবেশীদের একটা টেনশন চলছে, কাজে সেখানে আপনি এই ব্যাখ্যা দিতে পারেন, সেটাও মানুষ সহজেই নিয়ে নিতে পারবে। কিন্তু আমি মনে করি যে পাহাড়ে যেই ধরনের সমস্যা বা বিশেষ করে এই ঘটনাটা, এখানে ইনভেস্টিগেট করে যে দোষী তাকে শাস্তির আওতায় বা আইনের আওতায় আনা হোক। সেটা তো দ্রুতই আনা হয়েছে, কিন্তু তারপরেও একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যেহেতু কমিউনাল একটা ঝামেলা আছে, একটা টেনশন আছে। কারণ কি, ওখানে আমি কাজ করেছি 2 বছর, 18-19 সালে। একটা টেনশন আছে এবং সেই টেনশনটা যে কোনো উপলক্ষ পেয়ে সেটা কিন্তু এক্সপ্লোড করে। তো কাজেই এখন ধরেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, 2 সম্প্রদায়ের মানুষরাই ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য কম্পেনসেশন ব্যবস্থা করা, তাদেরকে তাদের বাড়িঘরে ফিরিয়ে নেওয়া, এই কাজটা জরুরিভাবে করা দরকার। এবং তারপরে আমার ধারণা একটুখানি পরিস্থিতিটা এখন একটু আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, স্বাভাবিক পর্যায়ের দিকে যাচ্ছে। এটা হয়ে গেলে আমি মনে করি যে একেবারে সরকার নিরপেক্ষভাবেই এমনিতে ঘটনার ইনভেস্টিগেশন হবে, তার বাইরেও কেন এই ধরনের ঘটনাগুলো এইভাবে এক্সপ্লোড করলো তার উপর একটা বোধহয় নির্মোহ বিশ্লেষণ দরকার। কারণ আমরা ওই জায়গাটা এমন একটা জায়গা যেখানে আপনি যত বেশি কোহেশন বজায় রাখতে পারবেন ততই আপনি স্ট্রং থাকবেন। এবং তার খুব দূরে কিন্তু না, পার্বত্য অঞ্চলের পাশেই তো আপনার এখন রোহিঙ্গাদের নিয়ে আরাকানে যুদ্ধ চলছে, আমাদের ক্যাম্পের ভেতরে, রোহিঙ্গা ক্যাম্পের ভেতরেও নানান ধরনের অস্থিরতার খবর পাওয়া যায়। কাজে সেইগুলো বিবেচনায় নিয়ে আমি মনে করি এই বিষয়টা পাহাড়কে শান্ত রাখবার জন্যে আরও কিছু সৃজনশীল যদি কাজ করার সুযোগ থাকে সেটা করা উচিত। তো আসলে পুরো এলাকাটা আসলে যেরকম স্পর্শকাতর, সরকার হয়তো ডিলিংসের ক্ষেত্রে, ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ওই সেন্সিটিভিটিটা মাথায় বিবেচনা করে সেইভাবে ব্যবস্থা নিতে বোধহয় একটু দেরি করে ফেলেছে বা সেরকম কিছু। ওখানে যেটা হয়, আমি যেটা দেখেছি, সেটা 2টা জিনিস লাগে। একটা হচ্ছে ধরেন মানুষ আইন মানলে আইনের প্রয়োগযোগ্যতা থাকে, আইন যদি না মানে তাহলে সেই আইন দিয়ে আপনি প্রয়োগ করে পারবেন না। এটা তো আমরা বাংলাদেশের অন্যান্য জায়গায় দেখি। তো কাজেই ওখানে সকল জনগোষ্ঠীকে কিভাবে একটা সহমর্মিতা, সহযোগিতার জায়গায় আনা যায়, এটার প্রতি একটু মনোযোগী হওয়ার দরকার। এবং সেটা যদি হই, তাহলে আমার ধারণা যে অন্য বল প্রয়োগের যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো আর প্রয়োজন পড়ে না। এবং বাংলাদেশে আমরা তো একটা বেসিক্যালি হোমোজেনাস কান্ট্রি,
কাজে ওখানে একটুখানি ডাইভার্সিটি আছে। তো কাজেই এই জায়গাটু এই পুরো বিষয়টাকে দেখে এবং ওই অঞ্চলের যে স্পর্শকাতরতার কথা বললেন, এটা বিবেচনা রেখে কিন্তু আমরা একটু স্পেশাল অ্যাটেনশন বোধহয় দরকার। এবং সেই অ্যাটেনশনটা কিন্তু আমি শুধু আপনার ওখানে কত আপনার প্রশাসনিক কাঠামো, সামরিক কাঠামো হলো সেটার পাশাপাশি আমি মনে করি সামাজিক যে জায়গাটা আছে, মানে সফটওয়্যারের জায়গাটা, সেখানে আরেকটু সৃজনশীল হওয়াটা, সবাইকে একটু কনফিডেন্সের মধ্যে নিয়ে আমি সেটা মনে করছি যে সকলকে নিয়ে একটা ইনক্লুসিভ স্ট্রাকচার যদি আমরা দাঁড় করাতে পারি তাহলে সেটাই হবে। এবং পাহাড়ে কিন্তু ধরেন 97 সালে পার্বত্য শান্তি চুক্তি হওয়ার পরও কিন্তু গণতান্ত্রিক কাঠামোটা কিন্তু সেখানে এখনও ফেরত আসেনি। তো আমি মনে করি যে সেই জায়গাটা, এটা মানুষের প্রত্যাশার অংশ। যারা ট্রাইবাল পিপল আছে তাদের জন্য সুযোগ তৈরি করে দিলে তখন তাদের যে বঞ্চনার বোধটা থাকে সেটা আপনি রিলিজ করে দিলেন সেখানে। এবং এখানে বাঙালিরাও তো আছে, তো কাজে তারাও মিলেমিশে থাকার যদি সুযোগটা করা যায় তাহলে আমার ধারণা এই ধরনের বিস্ফোরণ এবং সম্প্রদায়গত যে দাঙ্গার বিষয়টা ঘটে এই বিষয়টা অ্যাভয়েড করা যেতে পারে। এবং আবারও স্পর্শকাতরতার কথাটা মনে রাখতে হবে, ওইটা আমাদের সফটওয়্যার বেলি আমি যদি বলি। তো কাজে এখানে আমরা জানি আমাদের চারদিকে আমাদের সীমান্তের কী অবস্থা, কাজে সেখানে আমাদের অভ্যন্তরীণ সংহতিটাই কিন্তু আমাদের শক্তি। সঠিক। এখন স্যার ওইখানে অন্যান্য জায়গা, অন্যান্য সীমান্ত এলাকার সাথে ওইখানকার একটা স্পষ্ট পার্থক্য হলো যে ওইখানে আমাদের সাথে দুইটা প্রতিবেশীর রিলেটেড, ট্রাই জাংশনের মতো জায়গাটা। তো ওইখানে তার মধ্যে ভারত তো আছেই, এখন যেহেতু ভারতের সাথে এক ধরনের টেনশন চলছে সেটি আপনি একটু আগে উল্লেখ করলেন, আবার মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতিও ভালো না, তো সব কিছু মিলিয়ে তো পরিস্থিতিটা আসলে একটু ঘোলাটে। তো সেই জায়গাটায় যদি আমাদের নিজেদের মানুষদের মধ্যে ঝামেলা তৈরি হয় তাহলে তো আমার রিস্ক ফ্যাক্টরটা আরও বেড়ে যায় না? আমি আপনার সাথে একমত। এবং আমি আরও একটা বলি, আমি এটা সকল আমরা জানি, এটা তো গোপন কিছু না, আমাদের জনগোষ্ঠী এখানে যারা আছে তাদের একই জনগোষ্ঠী কিন্তু মিয়ানমারেও আছে, এই একই জনগোষ্ঠী ভারতেও আছে। তো কাজেই এই যোগাযোগটা, সামাজিক পর্যায়ের যোগাযোগটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং সেটা কিন্তু আপনি ভালোভাবে হ্যান্ডেল না করতে পারলে এটাই কিন্তু জটিলতার সূত্রটা তৈরি করে। তো কাজে এই বিষয়গুলো নিয়ে আমাদের সচেতন হওয়া উচিত। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমরা এর বাইরেও যখন একটা যুদ্ধাবস্থা চলতে থাকে তখন কিন্তু অস্ত্রশস্ত্রের ফ্রি ফ্লো হয়। রাখাইনে গত প্রায় ধরেন 1 বছর উপর ধরে ওখানে যুদ্ধ চলছে, 23 সালের শেষ দিক থেকে যুদ্ধ চলছে। যুদ্ধ মানে কি, ওখানে মিয়ানমার সামরিক বাহিনীর সাথে আরাকান আর্মি সরাসরি যুদ্ধ হচ্ছে। আরাকান আর্মি তাদের মিয়ানমার সেনাবাহিনীকে হটিয়ে দিয়েছে প্রায় 17টার মধ্যে, বোধহয় তাদের 14টা তারা কন্ট্রোল করে এখন। তার অর্থ হচ্ছে যে ব্যাপক পরিমাণে সামরিক কর্মকাণ্ড ওখানে ঘটছে। আমাদের ক্যাম্পের ভেতরেও কিন্তু ইদানিংকালে আমরা আইন শৃঙ্খলার সমস্যার কথা শুনছি। তো কাজেই এইগুলো কিন্তু আমাদের অনেকটা হাতের বাইরে। কাজে সেই জায়গাটা মাথায় রেখে আমাদের সংহতিটা যত বেশি আমরা রাখতে পারবো ততই বাইরের এই প্রভাবটাকে আমরা দূরে রাখতে পারবো। তা না হলে এক ধরনের, যেমন বলছিলেন, ভারত, মিয়ানমার এগুলো এবং আরাকান, কারণ আরাকানেও কিন্তু ভারতেরও স্বার্থ আছে, মিয়ানমারেরও স্বার্থ আছে, আমাদেরও স্বার্থ আছে। কাজে এই জিনিসগুলো কিন্তু বেশ জটিল একটা জায়গা। এবং ভৌগোলিকভাবে যদি আপনি দেখেন দুর্গম এলাকা, অনেক ক্ষেত্রে আপনি দেখছেন চোখে দেখা যায়, কিন্তু ওটা যেতে গেলে আপনার হয়তো 5 ঘন্টা সময় লাগবে। তো কাজেই এটাও বিবেচনার মধ্যে রাখতে হবে যে সেখানে আমার সক্ষমতাটাকে প্রয়োগ করার কিছু প্রতিবন্ধকতাও আছে। তো সেই জন্যই এটার সবচেয়ে উত্তম সমাধান হচ্ছে ওখানে সহাবস্থানের একটা জায়গা তৈরি করা এবং সংহতিটাকে শক্তিশালী। স্যার, আমাদের ভিতরে এই সমস্যাটা তো অনেক দিন ধরেই চলছে, আসলে অনেকগুলো সরকারের মধ্যে এসছেন, কিন্তু কেউই কি আসলে এখানে সফল হতে পারছেন না, না সঠিকভাবে নজরটা দিতে পারছেন না? আমরা এটা স্বাধীনতার পর থেকেই আছে, স্বাধীনতার পর থেকেই সমস্যাটা আছে। আমার ধারণা এই বিষয়টা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। কারণ আমরা তো দেখলাম 20 বছর ইনসার্জেন্সি চলেছে, তারপরে কিন্তু 97 সালের ডিসেম্বরে আপনার শান্তি চুক্তির মধ্য দিয়েই শান্তির একটা বাতাবরণ তৈরি হয়েছে। তো কাজেই আমার অভিজ্ঞতা যেটা বলে, বা আমরা যেটা দেখেছি ওখানে রাজনৈতিকভাবে আপনার সিদ্ধান্ত বা রাজনৈতিক সিদ্ধান্তই শুধুমাত্র
ওই অঞ্চলের আন্তঃসম্প্রদায় সহযোগিতা বা সহাবস্থানের জায়গাটা তৈরি করতে পারে। এবং কিছু নীতিগত বিষয় আছে, যেমন ওখানে ডেমোক্রেটিক ইলেকশন হয়, এই যে জেলা পরিষদ বলেন, এই বলেন, সকল রাজনৈতিক দলে কিন্তু ওখানে এই পদ্ধতিটা চালু রেখেছে। তো কাজেই আমি বলবো যে এই জায়গাটার সেন্সিটিভিটি, লোকেশান, আশপাশে যেসব ঘটনাগুলি ঘটছে, এই সামগ্রিক বিষয়টাকে মাথায় নিয়ে একটু যদি নতুনভাবে চিন্তার সুযোগ থাকে, সেটা করাই বোধহয় ভালো। তো যেটি বললেন যে এখন রাজনৈতিক দলগুলো যেই সরকারি ক্ষমতায় এসছে তাদের ওইখানকার বিষয়গুলো নিয়ে যেভাবে তারা ডিল করেছে, ডিলিংগুলো প্রায় একই রকম। এই জায়গায় কোনো পার্থক্য নাই, রাজনৈতিক মত পার্থক্য অনেক আছে। সেজন্য যে সমস্যাটা মানে টিকে আছে, শেষ হয়ে যেত। তাহলে মানে মানে আমি সমস্যা জানি, সমাধান কিভাবে করতে হবে সেটাও কম বেশি জানি, কিন্তু কিভাবে করতে হবে সেই জায়গায় কি সমস্যা নাকি না করতে চাই না? বললাম পলিটিক্যাল উইল, এটা পলিটিক্যাল উইল ছাড়া হবে না। এটা পলিটিক্যাল, আপনি 97 সালে যে শান্তি চুক্তি হয়েছে তো পলিটিক্যাল উইল। আপনি যখন এই আন্দোলন এটা শুরু হয়, সন্তু লারমার বড় ভাই এমএন লারমা যখন এসে সংবিধান আমাদের প্রক্রিয়া চলছিল তখন এসে যে তদবির করেছে, সেটাও তো পলিটিক্যাল। কাজেই বিষয়টাকে পলিটিক্যাল উইল লাগবে যদি এটার গুণগত পরিবর্তন আমরা চাই। তো স্যার আপনি মাঝখানে একটি কথা বলেছেন, কিন্তু এই সরকারের পক্ষ থেকে যেই ধরনের বক্তব্য আসলো, আপনি বলছেন যে যেহেতু দুর্গাপূজার একটা ইয়া চলছে সারা দেশ জুড়ে, তো সেইখানে এটির দিকে ঠেলে দিলে কি এটা সরকার আসলে দায় এড়ানোর চেষ্টা করছে সেরকম কিছু? সরকারের একটা রাজনীতি আছে, যে সরকারই থাকুক তার একটা রাজনীতিবিদ হোক আর না হোক, কারণ সরকার পরিচালনাটা বাই ডেফিনেশন পলিটিক্যাল। তো কাজেই ধরে নিতে হবে যে সরকারই থাকুক সেই সরকারই একটা রাজনীতি আছে, মানে তার হচ্ছে তার একটা জনগণের সামনে তার একটা বক্তব্য উপস্থাপন করতে হয়। তো কাজে সেটাকে আমি যদি এই তার বক্তব্যগুলোকে রাজনীতি বক্তব্য বলে মনে করি, কিন্তু যেহেতু এটা একটা সমস্যা, এটা সমাধানের জন্য আমাকে ভিন্ন ট্র্যাজেক্টরি বা আরও গভীরভাবে গিয়ে বলতে হবে। বলার প্রয়োজনে বলাটা হয়েছে, কিন্তু তারপরে সমস্যা যেটা আছে সেটা যাতে দীর্ঘমেয়াদী না হয়, ভবিষ্যতে যারা আরও জটিল সমস্যা তৈরি না করতে পারে, সেই জন্যেই আরেকটু ভেতরে গিয়ে আরেকটু সৃজনশীল চিন্তা করা প্রয়োজন আছে বলে আমি মনে করছি। স্যার ধন্যবাদ। স্যার অন্য একটা বিষয় যায় একটু একটু ইন্টারেস্টিংও বটে যে স্যার দুর্গাপূজা উপলক্ষে ইলিশ নিয়ে বাংলাদেশে অনেক কথাবার্তা হয়। তো বাংলাদেশে ইলিশের বাজার পরিস্থিতি আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে। তো এই অবস্থায় প্রতি বছর ভারতে যেই ইলিশ রপ্তানির অনুমতি দেয়া হয় সেটি ডেফিনেটলি দেয়া যেতেই পারে, কিন্তু বাংলাদেশের মানুষই পাচ্ছে না, সেইখানে দেওয়া হচ্ছে। এবং এই সরকার ঘনিষ্ঠ, বর্তমান সরকার ঘনিষ্ঠ লোকজনই আবার এটার বিরোধিতা করতো যখন আগের সরকারগুলো দিয়ে গেছে। তো এখন আবার সেটি চালু আছে। এবং আজকেই কিন্তু মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা বলেছেন যে শর্ত সাপেক্ষে 1200 মেট্রিক টন রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু গেছে মাত্র 16 থেকে 25 তারিখ, মানে 10 দিনে 81 মেট্রিক টন। তো তাহলে আমরা এটা কেন দিচ্ছি? না দিলেই বা কী ক্ষতি? এখানে অনেকগুলো বিষয় আছে। আমি কলকাতায় কাজ করেছি, তখন এই সমস্যা শুরু হয়, এক্সপোর্টটা শুরু হয়, সেটাও বলছি বহুকাল আগের কথা, 91-92 সালের কথা। তো ওখানে একটা ডিমান্ড আছে, ডিমান্ড সাইড আপনার সাপ্লাইয়ের জন্য এখানে কিন্তু আছে, সাপ্লাই দেওয়ার লোকও আছে, এবং যারা এই সাপ্লাইয়ের সাথে আছে তাদের আবার সরকারের সাথে যোগাযোগও আছে। ফলে আপনি রাজনৈতিক বক্তব্য যাই থাকুক, কিন্তু বিভিন্ন স্বার্থগোষ্ঠী যারা আছে তারা কিন্তু এই সবসময় সক্রিয় থাকে, এবং তারা সরকারগুলোকে, সব সরকারকেই এতে প্রভাবিত করে যাচ্ছে। তো কাজে এখানেও আপনি সেই একই জিনিস দেখছেন। যেটা আপনি বললেন সেটা হচ্ছে যেমন প্রথমবার আমার জানা মতে বোধ হয় 500 টন বা এরকম কিছু একটা বোধ হয়েছিল। তখন অর্থমন্ত্রী ছিলেন প্রণব মুখার্জি, তিনি একটা পারমিট দিয়েছিলেন। আমরা এক বছরে মাত্র 39 টন দিতে পেরেছি। এগুলো হয় কি আমাদের এখানে আয়োজন, ম্যানেজমেন্ট,
এই সব জটিলতার কারণে দীর্ঘসূত্রিতা, আর এখন তো ভারত বাংলাদেশ সীমান্তে নানান ধরনের প্রতিবন্ধকতাও তৈরি হয়। কিন্তু ভারতে এটার একটা মানে কলকাতায় বিশেষ করে একটা প্রচণ্ড এটার একটা চাহিদা আছে, এটা আমি জানি। আপনি যত দেবেন ততই তারা নিতে রাজি থাকবে। অন্যান্য জায়গায় আছে, দিল্লিতেও দেখেছি আমি, সিআর পার্কে বাজারে গিয়েছি, পদ্মার ইলিশ বিক্রি হচ্ছে। অ্যাবসলিউটলি, কারণ এটার বাংলাদেশি ইলিশের স্বাদ এবং তার সাথে বাঙালির রসনা মানে জিব্বা, এটা আপনি তো আলাদা করতে পারবেন, সে যেখানেই থাকুক। নিউ ইয়র্কে যান, আপনি সেখানে পাবেন। এবং নিউ ইয়র্কে যেই সাইজের মাছ আপনি পান বাংলাদেশে সেই মাছ কখনো দেখি না আমি। কাজেই এটা সারা বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী বা বাঙালি যারা আছে তারা এই ইলিশের স্বাদ তাদের চাই। স্যার এবার একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। আমাদের সরকার প্রধান এই মুহূর্তে নিউ ইয়র্ক সফর করছেন। উনি জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়েছেন। তো মোটামুটি জাতিসংঘের কর্মসূচি যা ছিল সেগুলো ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তো স্যার আপনি নিশ্চয়ই ফলো করেছেন বিষয়গুলো, তো কেমন হলো সফরটা এখন পর্যন্ত? মোটা দাগে তো সফল বলবো। সফল এই কারণে যে আমাদের একটা প্রয়োজন আছে এখনকার প্রেক্ষাপটে, বৈশ্বিক কিছু প্রয়োজন আছে, এবং ধরেন ব্যক্তি হিসেবে আমাদের সরকার এখনকার প্রধান উপদেষ্টা মহোদয় প্রফেসর ইউনূস, তার একটা আবেদন আছে। এখন আমাদের প্রয়োজনটা যদি বলি তাহলে আমরা ধরেন তিনটা সরকার যেটা বলে বিচার, সংস্কার, নির্বাচন, এই তিনটা বিষয় সম্পন্ন করার জন্য এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এই মুহূর্তে নির্বাচন একটা, সংস্কার এবং নির্বাচন প্রায়োরিটির মধ্যে আছে। বিচারটাও হচ্ছে, কিন্তু বিচার তার আবার নিজস্ব গতি আছে, ওইটাতে পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স বা সরকারের নিয়ন্ত্রণ সেখানে নাই। বাইরে যেটা আছে সেই জায়গায় যদি আমরা দেখি, সংস্কার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে, মানে সাংবিধানিক অংশটা, রাইট, সাংবিধানিক অংশটা প্রায় শেষ পর্যায়ে। যদি সকল দল প্রয়োগ বা ইমপ্লিমেন্টেশন নিয়ে এগ্রি করে তাহলে এটা যে কোনো সময় সাইন হয়ে যেতে পারে। এবং এরই ধারাবাহিকতা যাবে আপনার নির্বাচন, এবং নির্বাচনের পরে সেগুলো কীভাবে বাস্তবায়িত হবে। তো নির্বাচন নিয়ে উনি অনেকদিন ধরে কথা বলছেন। এবার কিন্তু ডোমেস্টিক বাইরে, অডিয়েন্সের বাইরে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গিয়ে তিনি কমিটমেন্টটা করলেন যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করছি। এবং সেই সাথে তিনি আবার এটাও বলে দিলেন যে নির্বাচনের পরে যে আমরা যে সংস্কার প্রক্রিয়ার উদ্যোগ নিয়েছি সেটা বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলো পরবর্তীতে যারা আসবে তারা সেই কাজটা সম্পন্ন করবে, এবং তারা কমিটেড। এবং এই জায়গায় আমাদের জন্য যেই জায়গাটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই সংস্কারটা অভ্যন্তরীণভাবে আমাদের প্রয়োজনে আমরা এটা চালিয়ে গেলেও এর সাথে কিন্তু বাইরের আমাদের যারা অংশীদাররা আছে তাদের এখানে সমর্থনটা খুব জরুরি। এবং তিনি সেই কাজটা কিন্তু করেছেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান করেছেন যে তোমরা আমাদেরকে সমর্থন করো। আমার ধারণা আন্তর্জাতিক সম্প্রদায় অন্তত ব্যক্তিগতভাবে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়কে যেভাবে জানে, তারা তার এই আবেদনটাকে গুরুত্বের সাথেই নেবে। এটা হলো আমাদের দিক থেকে এই কাজটা তিনি সম্পন্ন করেছেন। এর সাথে আরও ছোটোখাটো বিষয় আছে, আমাদের যে সম্পদ পাচার হয়েছে সেগুলো ফেরত আনবার জন্যে ব্যবস্থা কীভাবে এগুলো করছেন সে সম্পর্কে তিনি কিছু বর্ণনা দিয়েছেন, এগুলোতে আমি গেলাম না। এবার আসেন আপনি বাইরের পৃথিবীর বিষয়। বাইরের পৃথিবীর বিষয়তে এবারের সম্মেলনটার বৈশ্বিক সেন্টার পিস ছিল গাজায় যুদ্ধবিরতি। কারণ গাজায় নৃশংসতা একটা চলছে, আমরা দেখছি। মানে এটা যুদ্ধাপরাধ তো বলো না, এর বাইরে যদি কিছু থাকে সেরকম ঘটনাগুলি ঘটছে। কাজেই এই ৮০তম অধিবেশনের অন্যতম প্রধান মানুষের দৃষ্টি ছিল যে এই সাধারণ পরিষদের অধিবেশন এই গাজা নিয়ে কি করবে। এবং সেই জায়গায় বাংলাদেশের দিক থেকে আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলেছি যে আমরা এটা ইমিডিয়েটলি যুদ্ধ বন্ধ হোক এটা চাচ্ছি। প্যালেস্টাইনের অধিকারের ব্যাপারে আমরা জোরে সোরে আমাদের বক্তব্য প্রধান উপদেষ্টা বলেছেন পূর্ব জেরুজালেমকে রাজধানী করে আমাদের যেটা একেবারে রাজধানী ধরে আমরা প্যালেস্টাইনের রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করলাম। আমরা তো এই বিষয়ে আগে থেকেই আমরা আমাদের কনসিস্টেন্ট পলিসি, এবং এটা উনি যেটা বক্তব্যটা দিয়েছেন এবং যে সরকারই গত ৩০ বছর ধরে বক্তব্য দিয়েছে, সব সরকারই বাংলাদেশের মানুষের, সকল মানুষের মতেরই প্রতিফলনটা তারা ওখানে ঘটিয়েছে। এবার আরেকটা বৈশ্বিক প্লাস আমাদের জয়েন্ট জায়গায় যদি আমি আসি, সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু, যেটা আরেকটা জটিলতা। এবং সেখানে তিনি অনেকগুলো পয়েন্ট কিন্তু নিয়ে এসছেন। যেমন ধরুন রোহিঙ্গাদের
মানবিক যে হিউম্যানিটেরিয়ান যে সাপোর্ট দরকার সেটা তো ঘাটতি পড়ছে। তার জন্য সেই ঘাটতি পূরণের জন্য তিনি সহযোগিতার আহ্বান জানিয়েছেন, এ গেল একটা বিষয়। এবার তিনি বলছেন যে ওদের প্রত্যাবাসন এবং প্রত্যাবাসনের জন্যে রাখাইনের একটা স্থিতিশীলতা প্রয়োজন, সেটা তিনি বলেছেন। যদি সেটা না হয় তাহলে আঞ্চলিকভাবে যে একটা নিরাপত্তার প্রতি হুমকি তৈরি হচ্ছে সেটার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি আমাদের প্রতিবেশীরা যারা আছেন তাদের সমর্থন চেয়েছেন এই রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে, এবং সাথে সাথে বৈশ্বিকভাবে যারা আমাদের সহযোগী আছেন তাদেরও সমর্থন চেয়েছেন। এবং আগামীকাল নিউ ইয়র্কে কিন্তু সম্মেলন হবে। এই সম্মেলন থেকে কি বাংলাদেশ প্রত্যাশা করে তারও একটা রূপরেখা তিনি দিয়েছেন। তো কাজে আপনি লক্ষ্য করেন যে এখানে কিন্তু আমাদের অভ্যন্তরীণ প্রয়োজন, বৈশ্বিক ফোকাস এবং আমাদের এবং বৈশ্বিক দুইটা জায়গা ব্লেন্ডিং, যেখানে আমরা রোহিঙ্গা ইস্যু নিয়ে আমরা পাচ্ছি, সবগুলো বিষয় নিয়ে কিন্তু তিনি কথা বলেছেন। এর বাইরেও ধরেন আপনি জলবায়ু নিয়ে কথা হয়েছে, হেলথ নিয়ে কথা হয়েছে, বাংলাদেশি ভাই বোনদের সাথে গতকালে তিনি ঐক্যের আহ্বান করেছেন, বাংলাদেশে ইনভেস্টমেন্ট নিয়ে কথা একাধিক প্রোগ্রাম ছিল। তো কাজে এই সবগুলো যেগুলো আমাদের দরকার, কিন্তু একটা জিনিস এখন যেটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ 2-3টা জিনিস আমার মনে হয় এই 80তম সাধারণ পরিষদের বক্তব্য যেটা প্রধান উপদেষ্টা মত দিয়েছেন তারই ফলো আপ হিসেবে যেটা আসবে, একটা হচ্ছে যে আপনাকে একটা নির্বাচন, এই নির্বাচনটাকে সুষ্ঠু, গ্রহণযোগ্য, সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন করতে হবে। এবং এটা কিন্তু সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু তার চেয়েও বড় চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের জন্য, কারণ এটার উপর নির্ভর করবে আমাদের স্থিতিশীলতা, 1 নাম্বার। 2 নাম্বার, এই তরুণ প্রজন্মের রাস্তায় নেমে গতবার গণ অভ্যুত্থান, অনেকে এটা বিপ্লব বলেন, এরকম ঘটনা ঘটালো, তার সূত্রটা কিন্তু হচ্ছে তাদের কর্মসংস্থান, তাদের ভবিষ্যৎ চিন্তা, বৈষম্য, এবং সেইটা বৈষম্য। এই বিষয়গুলো যদি আপনি আগামী যে সরকারই আসুক তারা যদি এটাকে অ্যাড্রেস না করতে পারে তাহলে কিন্তু বিপদ কাটবে না, বিপদটা কিন্তু ঘনীভূত হওয়ার একটা আশঙ্কা থাকবে। এবং কিভাবে আপনি কর্মসংস্থান করবেন, তার জন্য প্রয়োজন বিনিয়োগ, সেটা দেশি বিনিয়োগ, প্রাইভেট সেক্টর বিনিয়োগ, বিদেশি এফডিআই যদি আমরা যেটাকে বলি। এখন সেটা করতে গেলে আপনাকে এখানে স্থিতিশীলতা লাগবে, আইনের শাসন লাগবে, এবং এই বিনিয়োগটা যদি হয় তাহলে আপনার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তবেই আপনি এই নতুন প্রজন্ম মানে কিন্তু একটা পার্টি না, একটা পুরো প্রজন্ম, এই প্রজন্মের ভবিষ্যৎ এবং তাদের জন্য আপনার ইতিবাচক রাস্তা তৈরি করার, রূপরেখা তৈরি করার উপর নির্ভর করবে আপনার রাষ্ট্রের স্থিতিশীলতা। আর লাস্ট যেটা বলবো, আমরা তো ট্রানজিশনে যাচ্ছি ভাই, আগামী বছর না হয়, এখন এটা নিয়ে তদবির নানা রকম কথাবার্তা শুনছি, তো আগামী বছর না হয় না 2 বছর পরে তো আপনি যাবেন, যাওয়ার অর্থ কিন্তু দাঁড়াবে এই গ্র্যাজুয়েশন আমরা পলিটিক্যালি বা বক্তব্যের দিক থেকে এটা খুব ভালোই শোনায়, কিন্তু এর কিন্তু হিউজ কনসিকুয়েন্স আছে সামনে। তার কারণ হচ্ছে গত 1975 সাল থেকে শুরু করে আজও পর্যন্ত আমাদের যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তি গুণগতভাবে পরিবর্তিত হয়ে যাবে। স্যার কি এলডিসি গ্র্যাজুয়েশন কথা আমি রাইট। তো সেটা যদি আমার হয়, তার অর্থ যে বাইরে পৃথিবীর সাথে আমার সব কিছু রিনেগোশিয়েট করতে হবে। সেটা আপনি ব্যবসায়ীরা তো ইতিমধ্যে এটি একটু পিছিয়ে দেওয়ার কথা বলছে, কিন্তু দিলেও আপনি তো গিয়ে এখানে করতে হবে, এবং সেখানে নেপাল আপনার সাথে হচ্ছে গ্রাজুয়েট করছে, তারা পিছানোর কথা বলছেন, আপনি বলছেন, আরও 2-1টা দেশ যারা আছে তারাও কিন্তু কাজে নেপালের থেকে তো আমাদের সক্ষমতা বেশি, সেটাই তো অনেকে সেই কথাটা বলছেন। এখন কথা হলো সেখানে গেলে আপনার একটা পুরো বিশ্বের সাথে আপনার সম্পর্ক পুনর্নির্ধারিত হবে, এবং সেই পুনর্নির্ধারণের ইম্প্যাক্ট কিন্তু আপনার ডোমেস্টিক জায়গায় এসে পৌঁছবে। তার কারণ হলো আপনাকে মোর প্রোডাক্টিভ হতে হবে, মোর কম্পিটিটিভ হতে হবে। তার অর্থ হলো ওই প্রতিদ্বন্দ্বিতামূলক পৃথিবীতে যদি আপনার টিকে থাকতে হয়, তাহলে আমার এখন যে শিক্ষা কাঠামো, আমার দক্ষতা কাঠামো, আমার অর্থনৈতিক কাঠামো, বৈষম্য ভিত্তিক যে আমার ব্যবস্থাটা হয়ে আছে, এটাকে পরিবর্তন আপনাকে করতে হবে। তো আপনি আগামী দিনে কী ধরনের চ্যালেঞ্জ আমাদের সামনে আছে এটা তো আমরা এখন বুঝতে পারছি। কিন্তু সেই জায়গাটাই কিন্তু অনেকেই বলছেন, যেমন গতকালকেই আমি একটা ইন্টারভিউ পড়ছিলাম, ফিরোজ আহমেদ, উনি সংবিধান সংস্কার কমিশনের সদস্য ছিলেন, উনি বলছিলেন যে এই জায়গাটাই গভর্নমেন্ট আসলে সেইভাবে নজর দিতে পারেনি, মনোযোগ নাই, এবং এটা কঠিন কাজ, এবং সেটা করতে হলে সরকারকে শুধু আমরা যেমন
অনেকেই এটা আলোচনা করেন। আমরা সরকার, যে কোনো সরকারই বাংলাদেশে তার এক ধরনের ধারাবাহিকতা, এক ধরনের স্টেরিওটাইপড বিহেভিয়ার আছে। এই জায়গাগুলো কিন্তু আপনাকে স্টেরিওটাইপের বাইরে যেতে হবে, তা না হলে তো আপনি, কারণ কঠিন জিনিস, আপনি যখনই বলবেন আমার শিক্ষা কাঠামো সংস্কার করতে হবে, তখনই কিন্তু আপনি ধরে নিতে পারেন যে আপনি হইচই ফেস করবেন। হ্যাঁ, আপনি কিভাবে সেটা করবেন, থেকে বাধা আসবে, আপনি কিভাবে করবেন, তার অর্থ যে আপনাকে সব স্টেক হোল্ডারদের সাথে আগে আলাপ আলোচনার ভিত্তিতে তাদের মতামত নিয়ে তাদের কাছে আপনার এই অবস্থানটা ব্যাখ্যা করে আন্তর্জাতিক চাপ, আন্তর্জাতিক যে আপনার প্রয়োজনটা আছে সেটা নিরিখে তাদেরকে নিয়ে কাজটা আপনাকে করতে হবে। আমাদের এখানে কি কোনো সরকারের আমলে কোনো কনসালটেটিভ মেকানিজম কাজ করে? কিন্তু গণতন্ত্রের মূল কথাই তো হচ্ছে আপনি কনসেন্ট অ্যান্ড কনসালটেশন। তো কনসেন্টও আমরা নেওয়ার প্রয়োজন মনে করি না, ভোটের দরকার নেই না, কনসাল্ট করব এখন, কনসালটেশনও তো নাই। কাজে এখন আপনাকে তো করতে হবে। কাজেই আগামী সরকার যেটা আসবে বা আগামী সময়টা যেটা আমাদের জন্য আসছে, নানামুখী চ্যালেঞ্জ আমাদের আছে, এবং এর কোনো একটা যদি আমরা ঠিকমতো হ্যান্ডেল না করতে পারি তাহলে কিন্তু জটিলতা বাড়বে। আমি যেই ইন্টারভিউটার কথা বলছিলাম ওইখানে উনি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সরকার বা আমলাতন্ত্র বলেন, রাষ্ট্রের যে ব্যবস্থা বলেন, সেই জায়গাটায় পরিবর্তন ঠিক সেইভাবে না আসলেও জনগণের মাঝে একটা পরিবর্তন, স্পষ্ট পরিবর্তন এসছে। এটি হলো যে চ্যালেঞ্জ করা, যে এই অভ্যুত্থানটা তো আসলে বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা তাকে চ্যালেঞ্জ করেছে, ইভেন আপনার সংস্কৃতিকেও চ্যালেঞ্জ করে ফেলেছে। তো সেই চ্যালেঞ্জটা তো আর আপনি একটি কাগজে সংস্কার বা একটি নির্বাচন সেটা দিয়ে আপনি উতরায় যেতে পারবেন না। আমি একেবারেই একমত। আমি ফিরোজ ভাইকে চিনি ভালো করে, এবং তিনি যে কথাটা বলছেন আমি তার সাথে একমত। তার কারণ হলো 2-3টা জিনিস ঘটেছে বাংলাদেশে, ঘটে গেছে এবং আরও ঘটতে থাকবে। একটা হচ্ছে একটা নতুন প্রজন্মের উত্থান হয়েছে। আমরা মানি না মানি, এটাকে কিন্তু আপনি কোনো একটা রাজনৈতিক দল হিসেবে দেখতে পারবেন না, এটা একটা প্রজন্ম। যারা ধরেন যাদের বয়স 18 থেকে 30, তারা কিন্তু এই প্রজন্মের অংশ। তাদের চাহিদা, তাদের স্বপ্ন, তাদের প্রত্যাশা ইজ ভেরি ডিফারেন্ট দেন হোয়াট উই ইউজ টু হ্যাভ, নাম্বার 1। নাম্বার 2, আপনি যদি, যেটা ফিরোজ ভাই বলেছেন সঠিক কথা, আপনি যদি মনে করেন যে আগের মতোই আমরা বলছি কিছু করছি না, এটা পারবেন না। তার একটা নমুনা নেপাল। এই যে নেপালে আমি 2003 থেকে 2006 সাল নেপালের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছি, যাদেরকে আজকে আপনি তাড়িয়ে নিতে দেখলেন, এই দেউবা, ওলি, ঝালানাথ খানাল, এরা কিন্তু ব্যক্তিগতভাবে আমার বন্ধু, এবং তারা কিন্তু 6 সালের মাওয়িস্ট উত্তর নেপালের হিরোজ, এরা কিন্তু ওখানকার নায়ক ওই সময়কার। কিন্তু এই তরুণ প্রজন্ম দেখেন আপনি গত 17-18 বছর পরে এখন এসে তা বলছে যে তাদেরকে আজকে যেটা দেখলাম, তারা কিন্তু এখন প্রচণ্ড ইতিমধ্যেই রিজাইন করে দিয়েছেন। তিনি বলছেন আমি আর সভাপতি আগ্রহী না, তোমরা তরুণ প্রজন্মের লোক আসো। অন্য 2টা ইউএমএল এবং নেপালি কংগ্রেস, তাদের ভিতর থেকে প্রচণ্ড চাপ এখন আসছে। তার অর্থ হচ্ছে যে এই আগেকার প্রথাগত রাজনীতি যেটা নেপাল করার চেষ্টা করেছে, তারা কিন্তু বিপ্লবী ছিল 2005-6 সালেও। এরা সবাই যখন এসে এই সিস্টেমে ঢুকে গেছে, আজকে পাবলিক তাকে রিজেক্ট করে দিয়েছে। আমাদেরও কিন্তু মনে রাখতে হবে যে এই 23 আমাদের গত বছরের 24 জুলাই খালি আপনার সরকার পরিবর্তন চায়নি, কাউকে বিদায় করা না, এটা কিন্তু সিস্টেমকে বিদায় করা। এক্স্যাক্টলি। তো কাজেই এই আপনার 90 থেকে যে রাজনীতি চলে আসছে 24 পর্যন্ত, সে রাজনীতি কিন্তু আর হালে ওখানে পানি পাবে কিনা এটা বলা মুশকিল আছে। আমাদের ফিরোজ ভাই সে কথাটা বলছে। তারপরে এসছে আপনার অর্থনীতি, বৈষম্য ভিত্তিক লুটপাট, ঘুষ দুর্নীতির অর্থনীতি আমরা একটা চালু করেছি। এই অর্থনীতি তো তরুণ প্রজন্ম রিজেক্ট করেছে, এবং করেছে বলেই তো বৈষম্য বিরোধী আন্দোলন একটা বড় ধরনের পরিবর্তনের আন্দোলনে গেল। তো কাজেই এখানে অনেক গভীর চিন্তার জায়গা আছে বলে আমার ধারণা। আমি আই এম নট শিওর যে আমরা সেভাবে চিন্তা করছি, কারণ এটা শুধু রাজনৈতিক আন্দোলন নয়, এটা একটা বড় সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তনের সাংস্কৃতিক আন্দোলন। কিন্তু এটাকে মনে রাখতে হবে, এবং সেভাবেই আমাদের ভবিষ্যৎটাকেও চিন্তার মধ্যে আমাদের আনতে হবে। তো এই জায়গায় আমি এই প্রশ্নটা করার লোভ সামলাতে পারছি না, যে যারা এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, হ্যাঁ, তারা তো এই প্রজন্মেরই লোক, প্রতিনিধি।
অনেক ক্ষেত্রে তারাও দেখা যাচ্ছে যে ওই গতানুগতিক রাজনীতিবিদদের মতো হয়ে যাচ্ছেন বা সেই দিকেই গা ভাসাচ্ছেন। তো সেই জায়গায়ও কিন্তু আমার একটা মেসেজ হয়তো তারা পেয়ে গেছে যে এই ইউনিভার্সিটি ছাত্র সংসদ নির্বাচনগুলোতে তারা কিন্তু একদম ভরাডুবি হয়েছে তাদের। সেটা একটা মেসেজ। আর একটা মেসেজ যেটা যে বললাম, প্রচণ্ড 10 বছর ধরে মাওয়িস্ট আন্দোলন করে সরকারের সাথে ফাইনালি গিয়ে শান্তি চুক্তির মধ্য দিয়ে এসে 3বার প্রধানমন্ত্রী হয়েছে। এখন তিনি দৌড়ানি খেয়ে এখন বলছেন ভাই আমি আর এই দলের প্রধান থাকতে চাই না। মেসেজটা কি? যে আজকে যারা হিরো আছে তারা যদি তাদের পথ থেকে সরে যায়, তার পরের প্রজন্ম এসে তাদেরকে ধরবে তো, এবং তারা আবার সেই একই জায়গায় হাজির হবে। তো কাজেই এখানে যে মেসেজটা তৈরি হচ্ছে সেটা কিন্তু মাচ লার্জার দেন অ্যান ইন্ডিভিজুয়াল অথবা এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল। এটা কিন্তু একটা প্রজন্ম, একটা প্রত্যাশার একটা স্বপ্ন তৈরি হয়েছে, এবং সেই স্বপ্নটা কিন্তু সমাজে বিভিন্ন স্তরে বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠীকে এর মধ্যে জড়িয়ে নিয়েছে। তো কাজেই আমি 10টা লোককে দেখেছি, বা এই ধরেন নাহিদ সাহেব এখন যেটা বলে এনসিপির নেতা, তাকে তো গত জুলাইতেও কয়েকজন লোক জানতো। সেটাই বলছি। তো কাজেই এখনকার ব্যবস্থায় নেতা পরিস্থিতি আপনার নেতা তৈরি করে নিয়ে আসছে, এবং সেটা তো বাংলাদেশে আমরা দেখছি বিভিন্ন জায়গায়। আপনার ইজিপ্টে হয়েছে, নেপালে হলো, শ্রীলঙ্কাতে হয়েছে। শ্রীলঙ্কার যিনি প্রেসিডেন্ট হয়েছেন এখন, তিনি কোথায় ছিলেন এতদিন? বা ওই রকম এমপি ছিলেন, কিন্তু তাকে তো কেউ প্রেসিডেন্ট হবে এটা চিন্তা করেনি। তো কাজেই এই বাস্তবতাগুলো কিন্তু নতুন বাস্তবতা। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে প্রযুক্তি কিন্তু সমাজের মধ্যে একটা ক্ষমতার আপনি যদি ইকুয়ালাইজেশন তৈরি করেছে। এখন আপনি গোপন কিছু রাখতে পারবেন না। যার হাতে এই তথ্যটা আছে সেই শক্তিশালী। সেটা ব্যক্তি হতে পারে, সংগঠন হতে পারে, এনিবডি। তো কাজেই এখন কিন্তু এই প্রযুক্তির বরাতে প্রত্যেকটা মানুষ এম্পাওয়ার্ড, এবং তার শক্তি সামষ্টিকভাবে যদি হয় সেটা যে কীরকম ভয়ঙ্কর বা কীরকম শক্তিশালী হয় সেটা তো বাংলাদেশে আমরা গত বছর দেখিয়ে ফেলেছি। তো আমরা আশা করব যে আমাদের রাজনীতিবিদরা সবাই মিলেই এই জিনিসটা, এই প্রজন্মের যে চিন্তা ভাবনা সেটিকে ধারণ করেই সামনের দিকে তাদের পরিকল্পনা সেট করবেন। তাছাড়া আজকের মতো আমরা শেষ করতে চাই। দর্শক, এই ছিল আমাদের আজকের সংলাপ প্রতিদিনের আয়োজন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।